নতুন ইসির অধীনে আগামী নির্বাচন আন্দোলনের নামে নৈরাজ্য হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব, পাল্টা জবাব ফখরুলের। শুক্রবারই খুলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ। নির্ধারিত সময়ের আগেই উদ্বোধনের আশা। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতিতে বিরক্ত প্রধানমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। কুমিল্লায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাদ পড়া ৬০,০০০ শিক্ষার্থীকে ফর্ম পূরণের সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড। এবং রোল কলে একদিন অনুপস্থিত ১১ মাসের প্রশিক্ষণ কোর্সের হাজিরা বাতিল। পুলিশের ২ শতাধিক এসআইয়ের গচ্চা ১৬ কোটি টাকা। তুঘলকি কাণ্ড, মন্তব্য সাবেকদের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সকালে আরিচা মহাসড়কের আমিনবাজারে নির্মাণাধীন সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। এদিকে গুলশানে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব জানিয়েছেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতিসংঘ সফর থেকে ফিরে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি আওয়ামী লীগ প্রধান কথা বলেন রাজনৈতিক, বিশেষত জাতীয় নির্বাচন ইস্যুতেও। কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে। এই বক্তব্যের পরদিনই বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানানো হয়। দলটির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন নয়, আওয়ামী লীগের অধীনে কোনো ভোটেই যাবে না বিএনপি। ওনাদের হাত থেকে বাঁচার জন্যে জনগণ বিএনপিকে ভোট দেবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। যে কোনো নির্বাচন কমিশনই হোক, যদি নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে সেই নির্বাচনটা কখনোই সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয় না। বর্তমানে দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় আওয়ামী লীগ কেন সব দলের সঙ্গে বসছে না, এই প্রশ্ন তুলছে বিএনপি। নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। এখন তো উন্নয়ন এত কিছু হয়েছে, তাহলে আজকে কেন তারা আপনার এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন না এবং সমস্যাগুলো সমাধান করছেন না? তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফ জানিয়েছেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো হস্তক্ষেপ থাকবে না সরকারের। মঙ্গলবার সকালে আমিনবাজার সেতু পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। তাদের এখানে খেলাধুলা করার প্রয়োজন নেই। নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। আন্দোলনের নামে কোনো জ্বালাও পোড়াও করা হলে তা মোকাবিলার কথাও জানান ওবায়দুল কাদের। আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে। বিএনপি নির্দলীয় সরকারের কথা বলে এলেও সরকারি দলের নেতাদের দাবি, সেই সুযোগ আর ফিরবে না। এই দেশে কেয়ারটেকারের পদ্ধতি আর চালু হওয়ার সুযোগ নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শুক্রবারই খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বহুল আকাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় চ্যানেল। নির্ধারিত সময়ের বহু আগেই প্রকল্পের উদ্বোধন হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। সভায় কিছু প্রকল্প বাস্তবায়নে ধীরগতির জন্য বিরক্ত প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, অবসরে গেলেও শাস্তি পেতে হবে দোষী কর্মকর্তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। এবার টানেল যুগে বাংলাদেশ। মাত্র দুদিন পরেই খুলে যাচ্ছে কর্ণফুলী নদীর নিচে তৈরি করা 2 টিউবে একাধিক লেনের সড়কের দ্বিতীয় চ্যানেল। 2019 সালে কাজ শুরু হওয়া প্রকল্পের উদ্দেশ্য ছিল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারাকে যুক্ত করা, সঙ্গে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই এই চমক জাগানিয়া তথ্য দেন পরিকল্পনা মন্ত্রী। মন্ত্রী জানান, সীমিত আকারে যান চলাচল শুরু হবে টানেলে, আর আনুষঙ্গিক কিছু কাজ শেষে ঘোষণা করা হবে উদ্বোধনের দিনক্ষণ। একটা চ্যানেল তো আগে খুলেছিল, দ্বিতীয় চ্যানেলের কাজ চলছিল এই শুক্রবারে মধ্যরাতে মুখ খুলে যাবে। তার মানে আমাদের আসা যাওয়ার 2টি চ্যানেল পুরো হয়ে গেল। এইটা আমাদের কথা ছিল 22 ডিসেম্বরে উদ্বোধন করব,
এখন যা মনে হচ্ছে ঘষা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 22 ডিসেম্বর নয় আর অনেক আগেই আমরা শেষ করতে পারবো। সভায় ইটিপি সিইটিপি ছাড়া নদীর পাড়ে কোনো শিল্প স্থাপন না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া কম অগ্রগতি হয়েছে এমন সব প্রকল্পের প্রতি বিরক্তি প্রকাশ করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতেও পরিকল্পনা কমিশনকে নির্দেশ দিয়েছেন তিনি। জাস্ট যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে রিটায়ারমেন্টে গেলেও পার পাবে না, মানে এটি হচ্ছে যে ওই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুইটি অর্ডার ছিল, পানিশ দ্য পিপল হু হ্যাভ ডান দিস মেস, তাদের খুঁজে বের করেন, পানিশ দেম, অ্যান্ড এট দ্য সেম টাইম এইটা করতে গিয়ে আমার মূল প্রকল্পটাকে ডিলে করবেন না। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের পঞ্চম সভায় ৬,৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা। এই ইউনিটের অধীনে মানবিক বিভাগের পরীক্ষা হয় এদিন। প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেন 23 জন শিক্ষার্থী। দীর্ঘ প্রত্যাশার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি প্রাণচাঞ্চল্য ফিরিয়েছে মতিহারের সবুজ চত্বরে। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানবিক বিভাগের কলা অনুষদভুক্ত 28টি বিষয়ে 3 শিফটে পরীক্ষা হয়। হ্যাঁ, আশা করছিলাম ভালোই হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে, ইনশাআল্লাহ দেখা যাক। এখন পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছি, পরিবেশটা অনেক ভালো ছিল, সবাই মাস্ক স্যানিটাইজার নিয়ে আসছিল, স্বাস্থ্যবিধি সব মেনে হচ্ছে একদম, আর পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয়েছে। এবার পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। অনেক সুন্দর পরিবেশ, উত্তরোত্তর আরো পরিবেশ ভালো হবে আশা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠুভাবেই হয়েছে পরীক্ষা। আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে বিষয়টা, নিরাপত্তার ক্ষেত্রে আমরা আশেপাশের এলাকাগুলোতে এতটাই নিরাপত্তার বেষ্টনী রেখেছি, যে কোনো জায়গায় যে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেটার জন্য যেন তৎপরভাবে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের পরীক্ষায় 1971টি আসনের বিপরীতে 43,558 জন অংশ নেন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রেজিস্ট্রেশন করেও ফর্ম পূরণ না করায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাদ পড়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের 60,000-এর বেশি শিক্ষার্থী। তাই ফর্ম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড। আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অফলাইনে ফর্ম পূরণের আবেদন করতে পারবে বলেও জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছরের এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন করেও ফর্ম পূরণ করেনি 35,491 জন শিক্ষার্থী। আর এইচএসসিতে এ সংখ্যা প্রায় 25,000। করোনা মহামারীতে বাল্যবিবাহ ও অর্থনৈতিক সংকট সহ নানা কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে জানান শিক্ষকরা। বাবা মা বিয়ের জন্য অনেকে উদ্বুদ্ধ করে, আবার দেখা গেছে অসুস্থতার কারণে অনেকে পড়াশোনা করতে চাচ্ছে না। মেয়েদের একটা বিশাল অংশ অভিভাবকরা বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেপেলেদের মধ্যে অনেকেই ছোটখাটো কাজ করতেছে জীবন রক্ষার জন্য। নির্বাচনী পরীক্ষা না থাকা সত্ত্বেও চলতি বছরের এই দুটি পরীক্ষায় বাদ পড়েছে বোর্ডের মোট পরীক্ষার্থীর 16%। পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আমরা দেখছি যে অনেক বেড়ে গিয়েছে আমাদের। এই পরিসংখ্যান দিয়ে কিন্তু আমরা আসলে ঝরে পড়ার হারটা আমরা বের করতে পারবো না। ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থীর মধ্যে যদি তুলনামূলকভাবে দেখা যাবে মেয়ে শিক্ষার্থী অনেক ঝরে গিয়েছে। তবে বাদ পড়াদের আবারও সুযোগ দিতে চায় বোর্ড। নিজেদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে অফলাইনে ফর্ম পূরণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আমরা ভাবছি যে যারা আর্থিক কারণে বা অন্য যে কারণে ফর্ম ফিল আপ করতে পারেনি, আমরা তাদেরকে আমরা পুনরায় পরীক্ষার আগ পর্যন্ত বা 10 দিন বা পরীক্ষার 10-12 দিন আগ পর্যন্ত আমরা তাদেরকে ফর্ম পূরণের একটা সুযোগ করে দেব। আগামী 14 নভেম্বর এসএসসি এবং 2 ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য 2,34,385 জন ও এইচএসসিতে 1,41,474 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। সময় সংবাদ, কুমিল্লা। রোল কলে একদিন অনুপস্থিত আর তাতেই 11.5 মাসের হাজিরা বাতিল, সঙ্গে শাস্তিমূলক বদলি। এতে সরকারের গচ্চা 16 কোটি টাকা। টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ঘটেছে এমন ঘটনা। প্রশিক্ষণ কোর্স বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন পুলিশের 2 শতাধিক উপপরিদর্শক। বিশেষজ্ঞরা বলছেন লঘু অপরাধে গুরুদণ্ড দেওয়া হয়েছে তাদের। বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট।
1 বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স শেষ হতে বাকি ছিল মাত্র 15 দিন, কিন্তু 14ই মে ঈদুল ফিতরের দিন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টার থেকে বাইরে যান অনেক প্রশিক্ষণার্থী। তাদের দাবি, কর্মকর্তাদের মৌখিক অনুমতি নিয়েই তারা বের হন। রাতে করা হয় রোল কল, এতেই গড় হাজির হয়ে যায় 212 জন। বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করে পিটিসি। তদন্তে কর্মকর্তাদের গাফিলতিও মিলে, আর 212 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর 212 জনের ডিসি কোর্স বাতিল করেন। শাস্তিমূলক বদলি করা হয় বিভিন্ন জেলায়। গচ্চা যায় সরকারের 16 কোটি টাকা। পুলিশ সদরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন 2 শতাধিক পুলিশের উপপরিদর্শক, যদিও তারা ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি হতেই পারে, তবে এক্ষেত্রে ভিন্ন কিছু হতে পারত। কৈফিয়তটা দিতে হয়, কেন সে গড় হাজির হয়েছে, কোথায় সে গিয়েছিল, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তার প্রশিক্ষণের সময় বাড়িয়ে দেওয়া যেতে পারে, তার প্রশিক্ষণটা আরেকটু কঠিন করে দেওয়া যেতে পারে। এই ব্যবস্থাগুলো তো আভ্যন্তরীণভাবে আছেই। পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন, ছোট অপরাধে এমন সাজা ঠিক হয়নি। আর পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশ সেন্টারের রিপোর্টের আলোকেই এই ব্যবস্থা। এটা উচিত ছিল যে ছোটখাটো পানিশমেন্ট দিয়ে এটা রিমুভ করা। কত ভুল, পানিশমেন্ট বেশি হয়ে যাচ্ছে। ডিপার্টমেন্টাল ক্যাডেট বা ডিসি কোর্স শেষ হলে এসআই হিসাবে তাদের চাকরি স্থায়ী হতো। পাশাপাশি পরিদর্শক হিসাবে পদোন্নতি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতেন তারা। একটি ভুলে এসব স্বপ্ন শেষ 15 থেকে 25 বছর পুলিশে চাকরি করা এসআইদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ট্রেন থামাতে পটকা, যুগের পর যুগ না ফোটালেও বছর বছর পটকা কিনেছে রেলওয়ে। এতে বারুদের মতো হাওয়ায় মিলে যাচ্ছে কোটি কোটি টাকা। রেলের সিগন্যাল তদারকি যারা করেন তাদের বক্তব্য, ব্রিটিশ আমলের এ পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে অচল। বিশেষজ্ঞরা বলছেন, অকার্যকর জেনেও এ পদ্ধতি চালু রেখে অপচয় করা হচ্ছে রাষ্ট্রীয় টাকা। নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালিহির রিপোর্ট। 100 বছর আগে ব্রিটিশ আমলে ট্রেন থামাতে ব্যবহার হতো পটকা। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আর শীতের কুয়াশায় ট্রেনকে পথ দেখাতো এই পটকা। 100 বছরের সেই পটকা সিগন্যাল নাকি এখনো ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে। সেই পটকা দেখতে কেমন, এমন কৌতূহল থেকেই পটকার খোঁজে ট্রেনে চড়ে বসে সময় সংবাদ। 2টি আন্তনগর ট্রেনের পরিচালকের কক্ষে মিলল এই পটকা। ট্রাঙ্কে সংরক্ষণ করা সেই প্যাকেট জরাজীর্ণ, ধুলায় মলিন। যখন অনেক বেশি কুয়াশা হয়, যখন আপনার সিগন্যাল দেখতে আমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে এটার ব্যবহার হয়। দেশের সব ট্রেনের 2 গার্ডের কাছে 2 প্যাকেট, প্রতিটি স্টেশন মাস্টারের কক্ষে 3 থেকে 4 প্যাকেট করে দেয়া হয় এই সিগন্যাল পটকা। আপনি কি জীবনে একবার ব্যবহার করছেন? না, আমি করিনি। আমার এখনো ব্যবহার করা হয়নি। আন্তনগর স্টার্ট হওয়ার পরে এই পটকাটা আর ব্যবহার দেখি না। তবুও প্রতি বছরই কেনা হচ্ছে পটকা। হিসেব বলছে, গত 5 বছরে রেলের পূর্বাঞ্চলেই কেনা হয়েছে প্রায় 1 কোটি টাকার পটকা। পশ্চিমাঞ্চল সূত্রে জানা গেছে, টাকার হিসেব পূর্বাঞ্চলের চেয়ে আরও 2-3 গুণ বেশি। রেলের সিগন্যাল সংশ্লিষ্টরা বলছেন, বুলেট ট্রেনের যুগে পটকা সিগন্যাল পুরোপুরি অচল। 20-21 বছর জীবনে আমি এইটা ব্যবহার করি নাই আর কি, মানে এমনি টেস্টিং হিসাবে ব্যবহার করছি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মের জন্যই এই পদ্ধতি জিইয়ে রেখেছে রেল। পুরনো একটা সিস্টেমকে এখনো টিকিয়ে রাখার মাধ্যমে আমরা কিন্তু প্রতি বছর অর্থের যেমন অপচয় হচ্ছে, পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার না করার ফলে আমার রেল ব্যবস্থাপনাটা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি প্যাকেট পটকার মেয়াদ থাকে 2 থেকে 3 বছর। শুধু এই পটকা সিগন্যালই নয়, রেলে এমন আরও 5 থেকে 7টি পণ্য আছে যা বছরে একবারও ব্যবহার হয় না, কিন্তু প্রতি বছর কেনা হয় লাখ লাখ টাকার। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ট্রলি রানের পাশাপাশি নানা কর্মসূচি শুরু করেছে রেলওয়ে পুলিশ। এরই অংশ হিসেবে রেল লাইন পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মসজিদের ইমামদের সহযোগিতা চেয়েছেন তারা। একই সঙ্গে কাজে লাগানোর চেষ্টা চলছে রেল লাইন পরিষ্কারে নিয়োজিত শত শত ওয়েম্যানকে। শাখাব টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে গ্যাংকার বা বিশেষ ট্রলি। গন্তব্য ঢাকা চট্টগ্রাম রুটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ হয় ঝুঁকিপূর্ণ সেসব পয়েন্ট। চলতি পথে অন্তত 6টি পয়েন্টে ওয়েমেনদের সাথে পাথর নিক্ষেপ বন্ধে কথা বলেন কর্মকর্তারা। মূলত প্রতি 3 কিলোমিটার অন্তর প্রতিটি পয়েন্টে কাজ করে ওয়েমেন। রুট পর্যায়ে যে কর্মচারীরা কাজ করে তারা যেন স্থানীয় যেসব লোকজন আছে তাদের যেন সচেতন করে এবং
যদি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে তারা যদি জানতে পারে সেটা জন্য আমাদেরকে সাথে সাথে জানায়। সম্প্রতি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। চলতি বছর 150-র বেশি পাথর নিক্ষেপের ঘটনায় অনেক যাত্রী আহত হন। এই অবস্থায় জনসচেতনতা বাড়াতে রেলওয়ে পুলিশের এই ট্রলি রান। ট্রেক ধরে ধরে এসে প্রত্যেকটা জায়গায় নেমে আমরা প্রত্যেক লোকজনকে মোটিভেট করলাম। একই সাথে ওয়েমেন যারা আছেন এখানে প্রতিদিন এখানে থাকে, সুতরাং তারাই জানে যে কার থেকে পাথর হয়, নিক্ষেপ হয়, অনেকে করতে পারে, অনেকে মজা ছলে করে, সেই জিনিসগুলো আমাদের যাতে তথ্য দেয় এবং আমরা যাতে আইনের আওতায় নিয়ে আসি। গ্যাংকারের মাধ্যমে ট্রলি রানের সময় ঝুঁকিপূর্ণ পয়েন্ট ও স্টেশনে স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং মসজিদের ইমামরাও যোগ দেয় এই কর্মসূচিতে। আমরা পাথর নিক্ষেপ বন্ধের জন্য গার্ডিয়ানদেরকে আহ্বান করবো এবং মসজিদের মাইকও বলে দিব, মুসল্লিদেরকে বলে দেব যেন সামনে তাদের বাচ্চারা যেন কোনো প্রকার পাথর নিক্ষেপ না করে। ছোট ছোট বাচ্চারা বুঝে না, অনেক সময় মেরে দেয়। ওদেরকে ওদের মতো করে আমরা বুঝাই দিব এই জিনিসটা যাতে না করে, প্লাস ওদের বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তাদেরকেও যেন ওরা বোঝায় যে জিনিসটা ঠিক না। রেলওয়ে পূর্বাঞ্চলে 100-র বেশি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়। রেলওয়েকে বলা হয় নিরাপদ পরিবহন, কিন্তু নানা জটিলতার পাশাপাশি উপর্যুপরি পাথর নিক্ষেপের কারণে সেই নিরাপদ পরিবহন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আর তাই ঝুঁকিমুক্ত করতে শুরু হয়েছে রেলওয়ে পুলিশের এই ট্রলি রান। এই ট্রলি রান কতটা ঝুঁকিমুক্ত করতে পারবে তাই এখন দেখার বিষয়। ঢাকা চট্টগ্রাম রেল লাইন থেকে কমল দে, সময় সংবাদ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে করোনার ভ্যাকসিন উৎপাদন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রোহিঙ্গাদের অপকর্মরোধে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে বলেও জানান মন্ত্রী। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের উপহার পাওয়া 2টি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন। আমাদের এখন ভ্যাকসিনের কোনো সমস্যা নাই। আমাদের এখন আমরা লাইন আপ করে ফেলেছি ভ্যাকসিন, এবং আমরা দেশেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনার ভ্যাকসিন তৈরি করার মোটামুটি ব্যবস্থা চূড়ান্ত। আমরা বিশ্বাস করি যে এই ভ্যাকসিন সব দেশে পাওয়ার যোগ্য। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে এসে ভোগান্তির শিকার হতে হচ্ছে টাঙ্গাইলের সাধারণ মানুষকে। পরিচয়পত্রে তথ্যগত ভুল থাকায় অনেকেই পারছেন না পাসপোর্টের আবেদন করতে, এতে অনিশ্চিত হয়ে পড়ছে তাদের চাকরি ও বিদেশ যাত্রা। তবে নির্বাচন কর্মকর্তার দাবি এনআইডির ছোটখাটো ভুল সংশোধন হচ্ছে দ্রুতই, সময়ক্ষেপণ হচ্ছে বড় ভুল সংশোধনে। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের প্রতিবেদন, ছবি তুলেছেন রাশেদ খান। টাঙ্গাইলের ঘাটাইলের যুবক আব্দুর রশিদ সুজন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছে তার। প্রয়োজনীয় সব প্রস্তুতি নিলেও মায়ের জাতীয় পরিচয়পত্রের নামের সাথে সুজনের শিক্ষাগত সার্টিফিকেটের নামের মিল না থাকায় তাকে পড়তে হয়েছে বিপাকে। মায়ের জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে টাঙ্গাইল নির্বাচন অফিসে আবেদন করলেও 2 বছরেও হাতে পাননি মায়ের সংশোধিত জাতীয় পরিচয়পত্র। ফলে হচ্ছে না তার পাসপোর্ট। বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন তার স্বপ্নই থেকে যাচ্ছে। আমার মার আইডি কার্ডেও হচ্ছে সাজেদা আছে, মানে আমার সব ইনফরমেশন, আমার এসএসসি, এইচএসসি, ভার্সিটি সার্টিফিকেট সব জায়গায় সাজেদা। তারা স্পেলিং মিস্টেক করে মাজেদা তুলছে। জাতীয় পরিচয়পত্রে তথ্যগত ভুল থাকায় সুজনের মতো অনেকেই পড়েছেন ভোগান্তিতে। আবার তথ্য সংশোধন করতে নির্বাচন অফিসে এসেও পড়তে হচ্ছে বিপাকে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। ফোরামে তো বললেই নাই, বানাই দিছে, কার্ডটা হেরাই ভুল করছে। 3-4টা গ্রাম দেখছি ভোটার জায়গায়, পরে আমার নামই আসে না। পরে এখন এই জায়গায় খোঁজ করে দেখা যায় করটিয়া, এই জায়গায় খরচ করে দেখা যায় মৃত হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা স্থানীয় কার্যালয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ছোটখাটো ভুল দ্রুত সময়ে সংশোধনের কথা বললেও বড় ধরনের ভুল সংশোধনে বিভাগীয় ও কেন্দ্রীয় কার্যালয় থেকে সেবা পেতে বিলম্বকে দায়ী করেন। ক ক্যাটাগরি ছোট কারেকশন, যেগুলো নামের বানান ভুল, একটা অংশ ভুল, সেটা। আর যেগুলো খ ক্যাটাগরি সেগুলো আমরা হচ্ছে যে যতক্ষণ মানে কোয়ারি করে ক্লিয়ার হইলে আমরা এটা ক্লিয়ার করে দিতে। একজনের নাম আরেকজন, এটা আসলে কি ওই ব্যক্তি প্রকৃত কিনা সেটা জাস্টিফিকেশনের জন্য এটা হচ্ছে যে ঢাকায় কমিটি আছে, ওনারা করে। টাঙ্গাইলে প্রতিদিন শত শত মানুষ জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, দীর্ঘদিনেও স্মার্ট কার্ড না পাওয়া সহ নানা অভিযোগে জেলা নির্বাচন অফিসে ভিড় করেন। সময় সংবাদ, টাঙ্গাইল। কাঠের তৈরি সাঁকো পেরিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীর। পঞ্চগড় থেকে ময়নাগুড়ি হয়ে তেঁতুলিয়া যাওয়ার বাইপাস সড়ক গ্রামের মাঝ বরাবর হওয়ায় লোকজনের কাছে সময় সাশ্রয়ী ও নিরাপদ। তবে প্রধান বাধা করতোয়া নদী পারাপার। দীর্ঘদিন ধরে নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীর।
এ অবস্থায় 300 ফুট দৈর্ঘ্যের একটি কাঠের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা, কিন্তু সাঁকোটিও নড়বড়ে এবং ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ভোগান্তির চরমে পৌঁছেছে বলে দাবি স্থানীয়দের। গাড়ি টাড়ি পার হলে পড়ে যায়, লোকজন পড়ে যায়। এটা যখন আগে ছিল না, তখন নৌকা ছিল, তখন যে নৌকা দিয়ে পার হইতো লোকজন, মানুষজন, অনেক অসুবিধা হইতো। করতোয়া নদীতে একটি কাঠের সাঁকো আছে, সেটাতে আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়, কোনো কোনো সময় ভেঙেও পড়ে। আমরা একটা ব্রিজ চাই। আমরা এরকম কাঠের সাঁকো আরও পঞ্চগড়ের বেশ কিছু জায়গায় করতোয়া এবং চাওয়াই নদীর উপরে দেওয়ার উদ্যোগ নিয়েছি। নওগাঁ শহরে দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনে 4 লেনের সড়ক তৈরির প্রকল্প হাতে নিয়েছে সড়ক বিভাগ। দুই পাশে 100 মিটার সড়ক প্রশস্ত করায় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 936 কোটি টাকা। বিশিষ্টজনরা বলছেন, এর বাস্তবায়ন হলে নাগরিক জীবনের দুর্ভোগ কমে আসবে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। দীর্ঘদিন ধরে যানজটে নাকাল নওগাঁবাসী। এ ভোগান্তির অবসান ঘটাতে শহরের মাঝ দিয়ে 100 মিটার চওড়া 4 লেন সড়কের মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃহৎ এ প্রকল্পে থাকবে 4টি ফুট ওভারব্রিজ, 10টি মিনি বাস স্ট্যান্ড, 14টি কালভার্ট, ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ আধুনিক সড়ক কাঠামো। শহরের লিটন ব্রিজ থেকে বাটার মোড়, মুক্তির মোড়, কাজীর মোড়, দোয়ালের মোড় হয়ে 4 লেনের এ সড়ক হবে। 931 কোটি টাকার প্রকল্প, তার মধ্যে প্রায় 650 কোটি টাকার জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ বাবদ, আর বাকি 300 কোটি টাকার মতো আমাদের উন্নয়ন কাজের সিভিল ওয়ার্কসের জন্য লাগবে। ছোট যমুনা নদীর বুক চিরে গড়ে ওঠা 38.36 কিলোমিটার পরিধি নিয়ে নওগাঁ শহর। জেলা শহরের সাথে 11টি উপজেলা সড়ক যোগাযোগে 7 সকাল থেকে প্রাণ চাঞ্চল্য হয়ে ওঠে শহর। শহরের সান্তাহার চারমাথা মোড় হতে চৌমাসা মোড় পর্যন্ত 16.50 কিলোমিটার 4 লেন করার সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 936 কোটি টাকা। নওগাঁ একটি প্রাচীন শহর হলেও এই শহরের মানুষের বসবাস যেভাবে বেড়েছে, এই শহরের রাস্তাঘাট, নাগরিক সুযোগ সুবিধা সেভাবে বৃদ্ধি পায়নি। আমরা এত ভোগান্তির শিকার হচ্ছি, রাস্তাঘাট ছোট হয়ে যাচ্ছে, যানজট প্রচন্ড হারে বেড়ে গেছে। বিশিষ্টজনরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে আধুনিক নগর জীবনে প্রবেশ করবে নওগাঁবাসী। যখন 4 লেনের কথা হচ্ছে, আমি বলবো নওগাঁ শহরটাকে ঢেলে সাজানোর একটা মাস্টার প্ল্যানে 4 লেন হোক, সঙ্গে সঙ্গে আরও ব্রিজ হোক, ড্রেনেজ ব্যবস্থা হোক। প্রায় 32 লাখ জন অধ্যুষিত এই জেলার উপর দিয়ে সরাসরি আন্তঃযোগাযোগ রয়েছে রাজশাহী, নাটোর ও জয়পুরহাট জেলার। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ব্রাহ্মণবাড়িয়ায় একটি অত্যাধুনিক সুপারমার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে শহরের কোর্ট রোড এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী। এ সময় তিনি জানান, পৌর সুপারমার্কেটটি জরাজীর্ণ হয়ে পড়ায় তা ভেঙে ফেলে সেখানে নতুন করে মার্কেট নির্মাণ করা হবে, যার নামকরণ করা হয়েছে হুমায়ুন কবির পৌর সুপারমার্কেট। 73% জায়গার উপর নির্মাণাধীন 6 তলা ভবনের ব্যয় ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। এতে দোকান থাকবে 584টি। খাদ্য ও বাসস্থানের অভাবে বিলুপ্তির পথে পাখিদের অভয়ারণ্য। তবে বৃহত্তর রংপুরে বেশ কিছু কলোনি গড়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে বিভিন্ন প্রজাতির পাখি। এসব কলোনিকে অভয়ারণ্য ঘোষণা করে পাখি রক্ষায় সরকারি নীতি থাকলেও তার নেই বাস্তবায়ন। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তরিকুল ইসলাম। মুক্ত আকাশে স্বাধীনভাবে ওড়াউড়ি, আবার নিরে ফিরে একে অন্যের সঙ্গে খুনসুটি। পাখিদের এমন অবাধ বিচরণ দেখা ও মনোমুগ্ধকর কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে রংপুরের তালুক উপাসু গ্রামের বাসিন্দাদের। 50 বছরেরও বেশি সময় ধরে এখানে টিকে আছে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার পাখি, যার মধ্যে রয়েছে শঙ্খচিল, বাজ, চূড়া, মদনটাক, আছে কয়েক প্রজাতির বক, পানকৌড়ি, ঘুঘু ও শালিকও। এছাড়া শীতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে পরিযায়ী পাখিরাও। দেশীয় পাখি এবং অতিথি পাখিতে এই বাগানটা আমাদের ভরে গেছে। আমার স্বামীও করে, আমিও আছে, আমার ছেলেও আছে এবং গ্রামের আশপাশেও আছে, এরাও কিন্তু দেখাশোনা করে। বিভিন্ন ধরনের লোক আসে দেখাশোনা করতেছে, ভালো লাগতেছে। অনেক পাখি আছে এই জায়গায়, আমার বন্ধু বান্ধবরা মাঝে মাঝে আসে, আমরাও মাঝে মাঝে ঢুকি ভিতরে। দেশের বিভিন্ন অঞ্চলে পাখির এমন কলোনিগুলোকে অভয়ারণ্য ঘোষণা করে তাদের রক্ষার উদ্যোগ নেওয়া হলেও রংপুর অঞ্চলে তথ্য সংগ্রহে সীমাবদ্ধ এই
কার্যক্রম। সত্যিকার অর্থেই পাখিদের সাস্টেনেবল কোনো একটা জায়গা চিন্তা করি, তাহলে আমাদেরকে প্রত্যেকটারই একটা সমন্বিত জায়গা নিয়ে আসতে হবে। যা অনেকেরই হয়তো মানে আরেকটা বিভাগ জানে না যে কৃষি বিভাগ একটা কাজ করছে, আবার মৎস্য বিভাগ জানে না হয়তো প্রাণী সম্পদ আরেকটা কাজ করছে। সরকারের পাখি নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের উপর গুরুত্ব দিলেন এই পরিবেশবিদ। সেটা নিয়ে কাজ চলছে, হয়তো যদি ওই প্রকল্পটা যদি পাশ হয়ে যায়, পাখির কলোনিগুলো গড়ে উঠেছে, সেগুলো হয়তো সংরক্ষণের জন্য তখন হয়তো সরকার একটা দিক নির্দেশনা এবং ব্যবস্থা গ্রহণ করবে। করোনাকালীন বন্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 100 প্রজাতির পাখপাখালির ছবি সংগ্রহ করা হয়। বন্ধের আগে যা ছিল 6 থেকে 7 প্রজাতির। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামের বাঁশখালীর আকাশে উঠছে বাংলাদেশ বিমানবন্দরের 787 মডেলের ড্রিম লাইনার, এমনকি MiG-29 মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারও। আবার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষ ড্রোন। বাস্তবে না হলেও এমন গল্পের রূপকার কলেজ পড়ুয়া আশির। তার তৈরি করা এমন উড়োযান এখন উঠছে বঙ্গোপসাগর উপকূলবর্তী এ অঞ্চলে। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। সবুজ ধান ক্ষেতের কূপ কাজ দিয়ে উড়ে চলছে বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার। উড়তে উড়তে চলে গেল লবণের মাঠ পেরিয়ে গাছের আড়ালে, আবার কিছুক্ষণ পর ফিরে এসে ল্যান্ড করলো একেবারে ধান খেতে। অবশ্য বিমানটিকে এখানেই ফিরতে হবে, কারণ এই বিমানের নিয়ন্ত্রণ আশিরের হাতে। 22 বছর বয়সী তরুণ আশির কখনো বিমানে চড়ার সুযোগ হয়নি। অনেকটা বাড়ির উপর দিয়ে যাওয়া বিমান দেখেই তৈরি করেছে নানা মডেলের উড়োযান। বাসার ছাদের উপর দিয়ে যখন বিমান চলাচল করে তখন এটা দেখে আমরা অনুপ্রাণিত হয়। 4-5টা মডেল অলরেডি তৈরি করে ফেলছি। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর অজপাড়াগা, এখানে যখন আশির তৈরি করা বিমান আকাশে উড়ে তখন ভিড় জমে যায় উৎসুক মানুষের। আর ছেলেকে উৎসাহ দিয়ে যাচ্ছেন লবণমাঠ বর্গা দিয়ে সংসার চালানো বাবা শাহাবুদ্দিনও। আমার ভাইয়ের বিমান যখন আকাশে উড়ে তখন আমার খুব ভালো লাগে। আমি ওকে উৎসাহ প্রদান করি, মানে বড় ধরনের কিছু করার জন্য। সরকার আছে সাওয়াল দিয়ে আর হওয়ার মানে ভবিষ্যৎ বড় ধরনের বিমান তৈরি করিব। সরকার আছে মানে সাহায্যর সহযোগিতা চাই। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং উচ্চ মাধ্যমিক পাশ করা আশির সত্যিকারের যাত্রীবাহী বিমান তৈরি করতে চায়। স্বপ্ন যে আমি কোনো এক সময় একটা প্যাসেঞ্জার বাহিতে একটা বিমান তৈরি করব, সেই স্বপ্ন এবং সফল এবং বাস্তবায়ন করার জন্য আমি ছোট বিমান নিয়ে কাজ শুরু করছি, গবেষণা চালাচ্ছি এগুলো নিয়ে। শুধু তাই নয়, বিমানের পাশাপাশি বাতাসে চলতে পারে এমন একটি বোটও তৈরি করেছে আশির। সাগরের পানি ঢুকে যখন রাস্তা তলিয়ে যায় তখন সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ব্যাটারি চালিত বোটটি তৈরি করা হয়েছে। মানুষের স্বপ্ন যে কখনো ছোট হয় না, সে স্বপ্ন যে আকাশ ছুঁতে পারে তা করে দেখিয়েছে দক্ষিণ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা মোহাম্মদ আশির। 8 ফুট বাই 10 ফুট একটি ঘর, আর সেই ঘরে তৈরি হচ্ছে একের পর এক বিমান, যে বিমান সত্যিকার বিমানের মতো আকাশে উঠছে। এই আশির স্বপ্ন দেখে একদিন তার তৈরি করা যাত্রী বিমান আকাশে উঠবে এবং গন্তব্যে পৌঁছাবে, যে বিমানের যাত্রী হবে এই আশির। চট্টগ্রামের বাঁশখালী পুইছড়ি থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ইসির অধীনে আগামী নির্বাচন, আন্দোলনের নামে নৈরাজ্য হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব, ফখরুলের পাল্টা জবাব। শুক্রবারই খুলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ, নির্ধারিত সময়ের আগেই উদ্বোধনের আশা। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতিতে, বিরক্ত প্রধানমন্ত্রী। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। কুমিল্লায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাদ পড়া 60,000 শিক্ষার্থীকে ফর্ম পূরণের সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।